আমাদের দেশে কিন্তু এখন সাকিব নির্ভরশীল হয়ে গেছে। সাকিব ছাড়া আমাদের ফিল্ম বা আমাদের হলগুলি কিন্তু দেখবেন দুই তিনটা শো চলার পরে নামাই যায়। ওরা শুধু সাকিবের কথাই বলে, এমনি দিল অমনি দিল, মানে এত ভালো ওদের কাছ থেকে রেসপন্স গুলো আমি ওদের কাছ থেকেই পাই। সাকিব খানের সাথে আমার সামনাসামনি দেখা হয়েছিল আমার পুরনো বাসায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। আজকে আমার আড্ডা সঙ্গী নাজনীন হাসান খান। উনি একাধারে সঙ্গীত শিল্পী, পরিচালক, প্রযোজক, সংগঠক এবং একজন খুবই খুবই চমৎকার রাঁধুনি। আমি বিশেষ করে নাজনীন আপুর ফ্যান। তার ফেসবুকে অনেকদিন আমি তাকে ফলো করি, তার গান শুনি, তার রান্না দেখি, ইভেন তার কিছু নাটকও আমি দেখেছি। আজকে নাজনীন আপুর সঙ্গে কথা বলবো এবং তার কিছু তথ্য, তার কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আপনার দর্শকদের জন্য বলছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে, এবং আপনি যেভাবে আমাকে ইন্ট্রো করে দিলেন সবার সামনে, একটু লজ্জাই পাচ্ছি আমি, কারণ এর ধরনের প্রোগ্রামে আমি ফার্স্ট টাইম আসছি। আমি কখনো কোনো অনুষ্ঠানে এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউতে আসিনি। আপনার প্রোগ্রামে আমি আজকে রিসেন্টলি আপনি একটা অ্যাওয়ার্ড পাইলেন এজেএফবি, এজেএফবি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে, ড্রামা, জি হ্যাঁ, নাটকের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে। এটা ছাড়া আপনি অনেক পুরস্কার আগে পেয়েছেন। আমি আগে শুরুতেই এই পুরস্কারটার অনুভূতিটা জানতে চাই। আসলে পুরস্কার তো সবার জন্য খুব মানে কি বলবো আনন্দের। আমার জন্য এটা ব্যতিক্রম না, আমার জন্য আনন্দেরই ছিল। পুরস্কারটা হয় কি জানো, দায়িত্বটা আরো বাড়িয়ে দেয় আর কি। মানে ভালো, আমি যেন আরো ভালো করতে পারি, আরো ভালো কিছু করতে পারি, সেই বোঝাটা কাঁধের উপর চলে আসে। তো আমার কাছে এটাই বলবো, এই দায়িত্বটা আমার আরেকটু বেড়ে গেছে, আমার কাজে প্রেরণা। এত কিছু আপনি কিভাবে করেন? ডিরেকশন, প্রযোজনা, ঘর সামলানো, রান্না বান্না, গান, এবং আমাদের হাসান ভাইকে শুধু প্রযোজনা করি, এবং যেটাতে আমি প্রযোজনা করি সেটাতে আমি করি না, ডিরেকশন দিই না। আর যেটাতে আমি ডিরেকশন দিই সেটাতে আমি প্রযোজনা করি না, অন্য কোনো প্রোডাকশন হাউস করে, যেমন আমাকে কেউ দেয় তখন হয়তো আমি করি। আর যেটা বললেন যে হাসান ভাইকে কিভাবে ম্যানেজ করি, আসলে জানেন যারা রাধে তারা কিন্তু চুলও বাঁধে। হয়ে যায় এরকম হয়ে যায়। আমার বাচ্চা একটা ছোট, তারপরে আমি খুব মানে একটু ম্যানেজ করি চলতে হয়। কি আর করবো বলেন, কিছু করার নাই, করতে হবে। চিন্তা অনেকদিন তো আসলে কোনো কাজটা আমি করিনি, তো করতে করতে দেখতে দেখতে এখন চিন্তা করছে যে না আমিও করি, সবাই যখন করছে। আর আমাদের নারী ডিরেক্টর তো খুবই কম, তো সেই হিসেবে চিন্তা করলাম যে না, আমি যেহেতু শিখেছি, আমি যেহেতু জানি, সো হোয়াই নট মি। আর যেটা বলেন ম্যানেজের কথাটা, ওইটা আসলে হয়ে যায় কোনো না কোনো ভাবে, আমি ম্যানেজ করেই ফেলি। আমার প্রথম ডিরেকশন ছিল মায়ের ইচ্ছা, সো যেটাতে আমি আর কি অ্যাওয়ার্ড পেয়েছি অলরেডি। সো ওইটা আমার খুব মানে খুব ভালো একটা ডিরেকশন ছিল। তারপর থেকে আস্তে আস্তে করে একটা করে মায়ের ইচ্ছার প্রথম অ্যাকশন বলার অভিজ্ঞতা, প্রথম ডিরেকশনের অভিজ্ঞতা, ডিরেকশনে যাবার প্রিপারেশন, খুবই এক্সাইটেড ছিলাম, বিশ্বাস করেন। আমি কখনো এরকম কোনো কিছু করিনি। তার আগে একটু বলবো, আমি যখন হুমায়ুন আহমেদ স্যার বেঁচে ছিলেন, তো তখন তার একটা ইসেতে আমার যাওয়া হয়েছিল, দেখেছি স্যার কিভাবে করেন। কারণ স্যারের কাছাকাছি তো আসলে আমরা কয়েকজন মানে খুব বেশি যাওয়ার সুযোগ পেয়েছি। তো স্যারকে দেখতাম, স্যার অনেক মানে কনফিডেন্টলি করতেন। তো নকল বলবো না, ট্রাই করেছি যে দেখি একটুখানি শিখি, দেখি স্যার কিভাবে করেন, এই করেন সেই করেন, এভাবেই আর কি আসলে। তবে ওইখান থেকে আর কি এক্সাইটমেন্ট আমার ভিতরে অনেক কাজ করেছে যে আমি কিভাবে করব। তানিয়া আপুকেও দেখেছি আমরা কাজ করতে। আপনাকে ডিরেকশনে আসার সিদ্ধান্তে অনুপ্রেরণা দিল কি? অবভিয়াসলি হাসান। ও আমি বলবো আমার মেন্টর, হাসান আমার মেন্টর। আমি আজকে হাসান ভাই সম্পর্কে একটা গোপন তথ্য বলবো। আমি যে আজকে অভিনেতা পিয়াল, এর পেছনেও ওনার অবদান সবথেকে বেশি। জি, আমার এটার পেছনে হাসানের অবদান সম্পূর্ণই। ও না হলে হয়তো আমি কাজটা করতে পারতাম না। ও আমাকে হেল্প করেছে বিধায় আমি আজকে কাজটা করতে পেরেছি। আসলে প্রত্যেকটা নারীর পিছনে যেমন হাজবেন্ডরা থাকেন এবং হাজবেন্ডদের পিছনেও নারীরা থাকেন, এটাই হচ্ছে গিয়ে ওতপ্রোতভাবে জড়িত। সো আমি ওই হিসেব থেকে বলবো যে হ্যাঁ, অবশ্যই আমার হাজবেন্ড, আজকে যদি হাসান আমাকে হেল্প না করতো, ও যদি আমাকে এই প্ল্যাটফর্মটা না দিত, আমি হয়তো করতে পারতাম না। সিরিয়াসলি বলছি, আমি করতে পারতাম না। সো ওই দিক থেকে ও আমার মেন্টর এবং ও আমার গাইডলাইন্স। আপনি প্রথম যখন ক্যামেরার সামনে বসে বললেন যে 5 4 3 2 1 0 অ্যাকশন, এই যে শব্দটা বলা, এই যে তখন
সেখানকার অনুভূতিটা একটু শেয়ার করেন এবং আপনার ক্যামেরার সামনের শিল্পীরা কারা ছিল ওই সময়? আমার ক্যামেরার সামনে তখন শিল্পীরা ছিল। আমি এই এই এইটুকু বলতেই আমার, বিশ্বাস করেন, আমি না ঘামছিলাম, অনেক গরম ছিল, মোবাইলে ছিল শুটিংটা আমার, এবং আমি এমন ভাবে ঘামছিলাম যে মানে আমি যে বলবো। সো আমার এডি আমাকে বলছে যে ম্যাম এখন কিন্তু আপনাকে কমান্ড করতে হবে। তো আমি না একবার চিন্তা করতেছিলাম কি বলবো, আমি কি করবো। আচ্ছা আমি যা শিখেছি সেটাই কি বলবো? হ্যাঁ আপনি তো আপনার টাবিক বলবেন। তো আমার সামনে শিল্পী ছিলেন হচ্ছে গিয়ে তানভীর, গোলাম কিবরিয়া তানভীর, আর হচ্ছেন গিয়ে মায়ের ক্যারেক্টারটা করেছিলেন রেশমি আপু, আর যে নায়িকা ছিল ও ছিল জুই। আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে সাইড ক্যারেক্টার করছিল। তো বাবাও ছিল একজন, বাবার যে ক্যারেক্টারটা করছিলেন উনি আবার একটু সিনিয়র আর্টিস্ট ছিলেন। সো সব মিলে আমি যখন অ্যাকশন কাট মানে যাই 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 করে যখন 1 2 3 4 কাট অ্যাকশন, বিশ্বাস করেন তখন মনে হচ্ছিল অন্যরকম একটা অনুভূতি ভেতরে কাজ করতেছে। এখন তো সেটা আর কি নর্মাল হয়ে গেছে। এখন আর যেমন আজকে প্রথম আপনার সামনে যেমন বসে আমি কথা বলছি, আজকে যে ফিলিংটা, ওই ফিলিংটা আমার ওই দিন হয়েছিল। আপনার কোনটা করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ডিরেকশন দিতে, প্রযোজনা করতে, নাকি গান গাইতে, না রান্না করতে, নাকি সাংগঠনিক অনেক কাজ হয়তো আপনি করেন সেগুলো করতে? না আপনি বাগানও করেন? হ্যাঁ আমি বাগানও করি। বাগান, আমার বাসায় বাগান আছে উপরে, আমার বাসার বাইরেও আছে, আমি বাগানও করি। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমার একটা বাগান বাড়িও আছে, সেখানেও আমার মালিক যে যে কাজ করে আসে আমার খুবই ভালো লাগে। কিন্তু বিশেষ করে আমার রান্নাটা তো একটা শৈল্পিক, এটা কিন্তু একটা আর্ট, রান্নাটাও কিন্তু একটা আর্ট। সো ওইটাও তো ওইটাও তো আমাকে করতেই হবে, কিছু করার নাই, কারণ হাসান ঘরের খাবার ছাড়া খেতে পারে না। তো ওইটা আমাকে করতেই হয়। তবে হ্যাঁ এখন ডিরেকশনটা আমার খুব মজা লাগে, এটা আমার করতে ভালো লাগে, আমি এটাতে একটু বেশি কমফোর্ট ফিল করি, ভালো লাগে। আর গানের কথাটা যেটা বললে, এটা আমি ছোটবেলা থেকে করে আসছি। সো গানটা আমার ভালো লাগে, গানটা ভালো লাগে। কিন্তু গানের তো আসলে আমি নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। সো দেখি ডিরেকশন করতে পারি কিনা। সামনে ডিরেকশন নিয়ে আপনার কি পরিকল্পনা? ফিল্ম করার একটা পরিকল্পনা আছে, জানি না এটা কতদূর পারবো, কি হবে। অবশ্যই পারবেন, আপনি চাইলে অবশ্যই সম্ভব হবে। সেটি আপনার প্রথম সিনেমায় আপনি নায়ক হিসেবে কাকে পেতে চান? সত্যি করে বলি, আমি না আসলে নায়ক নির্ভর কোনো ছবি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে যেহেতু আমাদের দেশে নায়ক নির্ভরশীল সব ছবিগুলো হচ্ছে, তো আমি একটু ব্যতিক্রম কিছু করতে চাচ্ছি, নারী নির্ভরশীল। ওয়াও, গ্রেট গ্রেট। আমরা মাঝে মধ্যে তামিল সিনেমা দেখি, মালায়ালাম সিনেমা দেখি, ফিমেল ক্যারেক্টারকে বেস করে সুন্দর গল্প হয়। একেবারে চোখের পলক না ফেলে দেখতে হয় পুরো সিনেমাটা। জি, আমাদের দেশেও নারী নির্ভর কিছু গল্প হয়, কিন্তু আনফরচুনেটলি বাজেট পায় না তারা, বাজেট পায় না। জি জি, আমরা পাই। এখন আমাদের চাহিদা, আমাদের চোখ এমন এমন এত কিছু দেখে ফেলছে যে এখন আমাদেরকে 20-30 লক্ষ টাকার সিনেমা দেখাইলে আমাদের কাছে মনে হয় এটা একটা নাটক, নাটকের মতো মনে হয়। হ্যাঁ এটা ঠিক বলেছেন। আমাদেরকে 12-13 কোটি টাকার সিনেমা না দিলে আমরা কম্পেয়ার করা শুরু করি, এটা কি বানাইছে। কিন্তু আপনি দেখেন প্রিয় মালতী কিন্তু ওইরকম লাগেনি, ওটা কিন্তু ফিল্মে মনে হয়েছে, ওটা কিন্তু আপনার মনে হয়নি। প্রিয় মালতী আমি দেখেছি, ডেজেভিনের দুর্দান্ত পারফরমেন্স, হ্যাঁ যারা ছিল সবারই দুর্দান্ত পারফরমেন্স। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, প্রিয় মালতীতে যে বিজিএমটা ওরা ইউজ করেছে, তামিল সিনেমায় যে বিজিএমটা ব্যবহার করেছে, দুটো বিজিএমের মধ্যে অর্থের একটা পার্থক্য আছে, বাজেটের একটা। তা তো অবশ্যই ভাই, আমাদের দেশে যদি বাজেট পাইতো তারা ইন্ডিয়ায় চলে যেত একটা বিজিএম করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছেন। বাজেট, হ্যাঁ প্রপার টাকা পাইতো, এটার কালার কারেকশনের জন্য ইন্ডিয়া চলে যেত। আর এখন অস্থির সময় তো আমাদের দেশে, যে এখন সময়টা আমরা যে ক্রান্তিকালটা পার করছি, এটা খুবই অস্থির একটা টাইম। এই সময়ে টাকা লগ্নি করা এবং ওরকম ভাবে বাজেট কেউ মানে কোনো প্রডিউসার যে এগিয়ে আসবে, তারা কিন্তু কেউ আসছেন না। তো সেই দিক থেকে আমি বলবো যে হ্যাঁ আমরা একটু পিছিয়ে আছি। আর নারী নির্ভরশীল যে ছবিগুলির কথা আমি বললাম যে আমি করব, ওরা আসলে মানে অত বেশি ভরসা করতে পারছে না যে আসলে যে টাকাটা খরচ করবো এটা কি উঠে আসবে, হলে কি নিবে, হল মালিকরা কি চালাবে। এখন দুইটা আমার কাছে মনে হয়, আমিও একজন অভিনয় জগতের একজন মানুষ, এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি একটা নাটক ডিরেকশন দিচ্ছি, সেটা বাংলাদেশে হয়েছে, সেই জায়গা থেকে আমি একটা ডিরেক্টর। আচ্ছা অবশ্যই ওয়েলকাম। আমার অনেকগুলো স্ক্রিপ্ট বিভিন্ন চ্যানেলে অনিয়ার হয়েছে, চ্যানেল আইতে অনিয়ার হয়েছে।
শিহাব জি আচ্ছা। শাহীন, তারপরে রুবেল হাসান, রোকেয়া প্রাচী, ওনারা ডিরেকশন দিচ্ছে আমার গল্পের, আমার লেখা নাটকে। তো এই এই অঙ্গনের মানুষ হিসেবে আমার কাছে মনে হয় সিনেমা একজন, আপনি তো একজন প্রযোজক এবং একজন ডিরেক্টর, একজন জি প্রযোজকের জায়গা থেকে সিনেমা সে দুইটা কারণে বানাবে। একটা কারণ হচ্ছে গিয়ে সে ব্যবসা করার জন্য বানাবে, আরেকটা কারণ হচ্ছে সে তার মনের ক্ষুধা নিবারণের জন্য বানাবে। এক্স্যাক্টলি। সে কিছু একটা করতে চায়, সেটা সে কিছু একটা মানুষকে দেখাইতে চায়, সেটার জন্য যত টাকা খরচ হোক সে বানাবে, ওটা থেকে টাকা দরকার নেই। ওই সিনেমাগুলো কিন্তু কম আসে আমাদের। জি জি, ওগুলো কম আসে, এই জন্যই কম আসে যে কারণ হয় কি যে চিন্তা করে যে আল্লাহ আমি এতগুলি টাকা এখানে খরচ করলাম, আসলে কি এটা হবে, এটা কি কিছু হচ্ছে? কিন্তু মনের ক্ষুধা যেটা আপনি বললেন, যে যেটা মনের ক্ষুধাটা করার জন্যে মেটানোর জন্য যে টাকাটা খরচ করা হয়, হ্যাঁ এরকম পাগলও আছে, এরকম আপনার পাগলও কথা আছে। শুনে আমার মনে হয়েছে যে আপনি আপনার মনের চাহিদাটাকে মেটাতে চান, আপনি নারী নির্ভর একটি জি গল্প এই জন্যই বানাতে চান যে আপনার মন জি জি চাইতে। জি জি জি, আমার মন চাচ্ছে যে আমি একটা ফিল্ম আমি করব। এটা আমার এটা এটা হচ্ছে কি সত্যি, আমি যদি করি একটা নারী নির্ভরশীল একটা ফিল্মই আমি করব, এবং সেটা সত্যি বিশ্বাস করেন আমি এমন ভাবে করব যে আমি আমার সবটুকু উজাড় করে দিব সেখানে। আমি জানি না হয়তো আমি প্রযোজক হতে পারবো কিনা, তবে আমি খুব ট্রাই করব যে আমি একটা নারী নির্ভরশীল একটা ফিল্ম করতে এবং আমি ডিরেকশন দিতে। সেটার প্রয়োজন অবশ্যই আপনারই হইতে হবে, কারণ আপনার সেই অন্য কোনো প্রয়োজন মিটাইতে পারবে না। জি জি জি, তা ঠিক তা ঠিক। অন্য প্রয়োজক এসে বলবে যে এই এত টাকা খরচ করলে তো আমি উঠাইতে পারবো না, না এই টাকা, না না এই ধরনের কথা আপনি তখন দিতেই পারবেন না। না, আমি নিতেই পারবো না, রাইট, আপনি ঠিকই বলেছেন। তবে একটা জিনিস দেখেন, আমাদের দেশে কিন্তু এখন সাকিব নির্ভরশীল হয়ে গেছে। সাকিব ছাড়া আমাদের ফিল্ম বা আমাদের হলগুলি কিন্তু দেখবেন দুই তিনটা শো চলার পরে নামাই দেয়, চলে না আর। এইটার একটা, আপনি যে সুন্দর একটা কথা বলছেন, এই কথাটা গুলো নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমত বলছেন সাকিব নির্ভর সিনেমা, বিষয়টা তা না। বিষয়টা হয়েছে যে ভালো সিনেমার প্রতি আমাদের দর্শকরা নির্ভরশীল হয়ে গেছে। দেখেন হাওয়া সিনেমা কিন্তু খুব দুর্দান্ত চলছে, দুর্দান্ত চলেছে, রাইট। হাওয়া সিনেমাটা একটা ভালো সিনেমা। আয়নাবাজি সিনেমাটা দুর্দান্ত চলছে, আয়নাবাজি নিঃসন্দেহে আয়নাবাজি একটা ভালো সিনেমা। পরাণ সিনেমাটা দুর্দান্ত চলছে, ওইখানে শাকিব খান নাই, পরাণ একটা ভালো সিনেমা। সো ভালো গল্প দিলে, ভালো সিনেমা দিলে এটা দর্শক দিবেই। যেমন উৎসব সিনেমাটা এইবার খুব ভালো যাচ্ছে। জি, এটা আমি আপনার সঙ্গে একমত যে ভালো গল্প হলে আর্টিস্ট মানে যদি ওইরকম হয় তাহলে তো ফাটিয়ে দেয় একবারে, যেমন উৎসবটা। শাকিব খান নির্ভর সিনেমা, এই কথাটা ভুল। আমরা ভালো গল্প দিতে পারছি না, রাইট। ভালো গল্প দিতে পারছি না, এই ব্যর্থতা আমরা শাকিব খানের কাঁধে দিয়ে দিচ্ছি যে শাকিব খান নির্ভর সিনেমা। আমরা যদি ভালো গল্প দিতে পারি, দর্শক কিন্তু সেটা দেখতে আসবে, অবশ্যই আসবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে গিয়ে যে শাকিব খান অবশ্যই একটা ফ্যাক্টর, সে এমন একটা জায়গায় চলে গেছে, তার সিনেমার সাথে যদি কোনো সিনেমা রিলিজ হয়, ওই সিনেমা আলাদা একটা ভাইব পায়, আলাদা একটা আলোচনা পায়। কিন্তু ওই আলোচনায় দুই একজন দেখতে যায়, যখন দেখে যে গল্প ভালো হয় নাই, তখন ওই যে 2-3টা সুর পরে নেমে যায়। সেটাই আমি বলছিলাম আপনাকে, ওইটাই বলছিলাম। আমি এখানে উৎসবের কথা পার্সোনালি বলবো না, বা অন্যান্য কোন ছবি কোনো নামই নিব না। আমি জাস্ট খালি এটাই বললাম যে এখন সাকিব ভাইয়ের কথা, এটাই এই জন্যই বললাম যে ওর সঙ্গে যদি অন্য কেউ পার্সোনালি না নিলেও আমি নিচ্ছি, যেহেতু আমি সিনেমা নিয়ে সমালোচনা করি। আমার দেখেন এইবার ঈদে অনেকেই বলছে যে আমার সিনেমাটা দেখেন, আমি এই করছি, আমি সেই করছি, আমি ট্রেলার দিছি, আমি ভায়োলেন্স আছে, কিন্তু দিন শেষে দর্শক যেটারে রিসিভ করবে ওই জিতবে। জি জি জি, তা তো অবশ্যই। দর্শক রিসিভ করে নাই, এটা ট্রু। নীল চক্রকে দর্শক রিসিভ করে নাই, ট্রু। ইনসাফকে দর্শক ওইভাবে রিসিভ করে নাই যেভাবে উৎসবকে করছে। এক্স্যাক্টলি, এটা আমি আপনার সাথে একমত। টগর নামে যে একটা সিনেমা এসেছিল, সেটাকেও দর্শক রিসিভ করে নাই, তারা ঢাকা এক্সিস্টই করতে পারে নাই। তো সিনেমা বানাইলেই হবে না, দর্শকের চাহিদা মেটাইতে হবে। ওইটাই আমি বলছিলাম যে আমি যদি দর্শকের চাহিদা মেটাতে নাই পারলাম, তাহলে আমি সেই ফিল্ম কেন করব? আমি ওরকম ফিল্ম করব না। এখন কথা হচ্ছে যে আপনি দর্শকের চাহিদা মেটাতে পারবেন কিনা, সেটা হচ্ছে কি আপনার একেবারে গল্পের উপর নির্ভর করবে। যাই, গল্পের উপর আপনার কনফিডেন্সের বিষয়। আপনার ওই যে একটা কথা শুনে আমি বললাম যে আপনার মনের ক্ষুধা নিবারণের জন্য আপনি নারী নির্ভর একটি গল্প বানাতে চান,
এই যে আপনি মন থেকে যে কাজটা করবেন সবসময়, আপনি তো একটু আগেও বললেন যে রান্না করা একটা আর্ট, যখন আপনি মন থেকে রান্নাটা করেন সেই রান্না কিন্তু খেয়ে আঙুল চাটবে, ওটা আপনাকে বলতেই হবে না খাবার কেমন হয়েছে। দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন সে কিভাবে খাচ্ছে। জি ঠিক বলেছেন। আপনি যখন সিনেমাটা বানাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে সিনেমাটা দর্শক কিভাবে দেখবে। আপনি সিনেমা বানানোর সময় যদি ফাঁকিবাজি করেন যে আমার এখানে 5 লাখ টাকা লাগবে, একটা প্রপস লাগবে 10,000 টাকার, আমি ওটা 1,000 টাকার প্রপস দিলাম, আমার লাইট লাগবে 2,000 টাকার, আমি 3,000 টাকার লাইট দিয়ে শেষ করলাম। এই যে কম্প্রোমাইজটা আমরা করি একটা সিনেমা বানাতে যায়, একটা নাটক বানাতে যায়, এইখানেই দর্শকদের সঙ্গে কিন্তু আমরা একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করি এবং ওই ধোঁকাবাজি ধরে ফেলে। এক্স্যাক্টলি, কনফ্লিক্টটা এখান থেকে শুরু হয়। হ্যাঁ, এখান থেকে শুরু হয় আসলে। তাই আপনাকে আপনার সিনেমার ওই সিনেমার প্রযোজক আপনাকেই হইতে হবে। আবার যদি ওইখানে একটা 10,000 টাকার প্রপস লাগে, আপনি জানেন ওটা আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন। আমি রিসেন্টলি ইলোরা গহরের একটা নাটক করেছি, মৃত্তিকা যাত্রা, জুলাই আন্দোলনের উপরে। এখন একটা পশ ফ্যামিলি দেখাইতে হবে, পশ ফ্যামিলি দেখাইতে হবে, যেই বাসায় ঢুকলেই আভিজাত্যের একটা ভাব চলে আসবে, এটা একটা মন্ত্রীর বাসা। বিটিভি ওই বাজেট দিবে না, বিটিভি তো দিবে না, বিটিভি তো অত টাকা নাই। তখন ইলোরা গহর কি করলো, সে তার নিজের বাসায় শুট, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের বাসায় নিজে শুট করলো এবং ওইটা বিটিভি কোনো দেয় নাই, টাকা পয়সা দেয় নাই। সে জানে তার নির্মাণ দর্শক দেখবে, সে ওই ফিল্ডটা করছে যে আমি দর্শকের কাছে বিটিভি ফাঁকি দিতে পারে, আমি ফাঁকি দিলে দেখছি সে নাম হবে ইলোরার নাটক। বাজে হয়েছে, বুঝতে পেরেছে। ওই জায়গা থেকে আপনাকে আমি আবারও রিকোয়েস্ট করবো যে আপনি প্রযোজক হবেন আপনার সিনেমা। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি যে আপনি আর কি চাচ্ছেন যে আমি যে ছবিটা মানে করবো সেটা প্রযোজক যেন আমি হই। যেটা আপনি বোর্ডের ক্ষুধা নিবারণে যদি করতে চান, আর যেগুলো কমার্শিয়ালি বানাবেন ওগুলো তো অন্য হিসাব না, এগুলো চিন্তা করে হয় না। ওই যে বললাম যে আপনি যখন রান্না করবেন আপনি তো বোর্ড থেকে রান্নাটা করছেন, তখন ওই রান্নাটা যখন পরিবেশন করবেন দর্শক ওই যে খাবে আপনি দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কেমন হয়েছে। এক্সাম্পল দেওয়ার কারণে আমার এই মুহূর্তে মনে আসছে না, এই কারণে বলছি। আমি এখন তো একেবারে নারী নির্ভরশীল, একদমই নারী নির্ভরশীল। এখানে ড্রামা ছিল, সেখানে অ্যাকশন এরকম ছিল না। না না না, আপনার গল্পটা এই কথা বলি যে আপনি একটা নারী নির্ভর গল্প সামনে করবেন, কারণ এই গল্পটা নিয়ে আপনার উদ্দেশ্য না। আমি কিন্তু মনে মনে চিন্তা করছি যে আমি যে আসলে করবই, এই কথাটা কিন্তু আমি এখনো বলছি না। আমি যখন এটা নিয়ে আমরা আলোচনা করছি, ইনশাআল্লাহ একদিন হবেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কিন্তু আমি এখনো জানি না। আমি আসলে আমি একদিন ক্রিটিক করব, সমালোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই করবেন, খারাপ কিছু পেলে তো অবশ্যই করবেন। সেটাই, খারাপ ভালো দুটাই বলবো, শুধু খারাপ না। জি জি জি। আপনার সেই সিনেমায় আপনি যদি কাস্টিং এর ব্যাপারে চিন্তা করেন, আপনি মেহের আফরোজ শাওনকে দিয়ে করবেন, এক ধরনের আপনি যদি সেটা সামনে চিন্তা করেন, আপনি নিজেই বলেন গ্রহণযোগ্যতা দুই ধরনের হবে। এই জায়গা থেকে আপনার বাজেট সব কিছু একান্তই আপনি করবেন, আপনি নিজে করবেন সব, এটা আমার রিকোয়েস্ট। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আপনার একটা নাটক যখন কোনো চ্যানেল অডিয়ার হয়, আপনার বাসার হেল্পিং হ্যান্ডস আছে, ওরা যখন ওদের রিঅ্যাকশনটা আপনার কাছে আপনি যখন দেখেন নিজের চোখে, তখন আপনার অন্যরকম আবেগ কাজ করবে। আমি ওদের কাছ থেকে কিন্তু সব রিপোর্ট গুলো পাই। ওরা দেখে যে সিনেমা হলে যে ছবি দেখে, বল কি জানেন না সেই হয়েছে, এই হয়েছে, এইভাবে দিল, ওইভাবে দিল। ওরা শুধু সাকিবের কথাই বলে, এমনি দিল অমনি দিল, মানে এত ভালো ওদের কাছ থেকে আমি রেসপন্স গুলো ওদের কাছ থেকে পাই। বলে কি এইটাও দেখছি ওইটাও দেখছি, ভাল লাগে নাই নাটকের, যেমন আমি বলবো না, বলকে তার ছবিটা ভাল লাগে নাই কিন্তু ওনার ছবিটা ভাল লাগছে, পাশাপাশি দুইটাই দেখছে তারা। সো বলে যে ওইটা ভালো লাগে নাই কিন্তু সাকিবেরটা ভালো লেগেছে। সাকিবের গান সবার মুখে মুখে। সাকিব খান তাই জানি নিজেকে একটু আলাদা করে রাখতে পারছে। এবং উনি তো খুব কোয়াইট, ওরকম ভাবে পাবলিসিটিতেও সেরকম একটা উনি নেই। আপনার সাথে সাকিব খানের সামনাসামনি কবে দেখা হয়েছে? সাকিব খানের সাথে আমার সামনাসামনি দেখা হয়েছিল আমার পুরনো বাসায়, সেটা অনেক বছর আগে, অনেক বছর আগে, আজ থেকে প্রায় কত বছর আগে বলবো, 15-16 বছর আগে, তারও বেশি হতে পারে। সেই দিনের গল্পটা যদি একটু আমাদেরকে শেয়ার করেন। সেই দিনের গল্পটা আসলে খুবই ঘরোয়া, খুবই পার্সোনাল। ওই মোমেন্টটা ছিল, আড্ডা ছিল, হোল নাইট আমরা আড্ডা দিলাম। সো ওইটাই ছিল সাকিব ভাইয়ের সাথে আমার শেষ আড্ডা।
তারপর থেকে উনি তো, তখন উনি এরকম শাকিব ছিলেন না, আজকে যে শাকিব খানকে আপনারা দেখছেন উনি সেই শাকিব খান ছিলেন না, তখন ছিলেন হচ্ছেন গিয়ে আমাদের ফেরদৌস ভাই ছিলেন। তো সেই শাকিবকে আমি যখন দেখেছি তখন আর আজকে শাকিব আমি মানে আকাশ আর পাতাল এরকম। তো যাই হোক, তখনকার শাকিব তো যেমন হাম্বল ছিলেন এখনো সেরকমই আছেন। চেঞ্জ চেঞ্জ শুধু এইটুকুই যে ওনার সাকসেস এখন অনেক, তখন উনি মাত্র এসছেন। একটা কথাই আছে আপু যে যত বড় লোক, যত বড় ব্যক্তি, তত সে ডাউন টু আর্থ। জি জি জি, ওনার ব্যবহার তখনও ভালো ছিল, এখনোই ভালো, আমি ওইরকমই দেখছি, ওইরকম। মানে মেগা স্টার তার এমনি বলে না। সেটাই, মেগাস্টার তো এমনি এমনি বলে না, কিন্তু জানি না কেন ওনাকে নিয়ে ব্যঙ্গ করা হয় মেগাস্টার নিয়ে, আমি এটা বলতে পারবো না। একটা সময় ছিল ওনাকে নিয়ে ব্যঙ্গ করা হতো। উনি তখন এই তো 8-10 বছর আগের ঘটনা, তখন উনি ওনাকে যেভাবে, ওই যে বললাম যে আপনি সংশোধনযুক্ত প্রিয় মালতীতে যে ট্রিটমেন্ট দিছে, সেই ট্রিটমেন্টটা মেহজাবিনকে সবাই বলবে যে তোমার এইটা ভালো লাগছে, তুমি এটা করছো। তো শাকিব খান যেসব ডিরেক্টরদের হাতে ছিল, তারা যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করছে, এই জন্যই শাকিব খানকে ট্রল করছে। যখন শাকিব খান ইন্ডিয়ান ডিরেক্টরের হাতে পড়লো, যখন শাকিব খান রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, প্রিয়তম ডিরেক্টর ওদের হাতে পড়লো, তখন শাকিব খান কিন্তু অন্য শাকিব খান হয়ে গেল। সেটাই আসলে কি ইউটিলাইজ করতে হবে, মানে ওর ভেতরে যে অভিনয়টা, ওই মানুষটাকে বের করে আনতে পেরেছে ওরা, ওরা 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 পেরেছে। হিমেল আশরাফ যেমন ফার্স্ট কিন্তু হিমেল আশরাফই করেছে প্রিয়তমা দিয়ে, সো ওরা পারছে, ওর যেভাবে ওকে নিয়ে আসছে বের করে, এরকম ভাবে যদি পরিচালকরা আগে থেকে যদি করতো তাহলে হয়তো আজকে যে পজিশনে উনি আছেন এটা আরো আগে থেকে হতো। এইখানে ধরেন একটা কথা আছে, কথাটা আমি আগে অন্য, যেহেতু রেকর্ডেড হচ্ছে অন্যভাবে বলতে হবে কথাটা। সাপোজ ডালটাই রান্না করবেন, এখন ডালটা রান্না করার সময় যদি আপনি নষ্ট ডাল ব্যবহার করেন, রান্নাটা কি হবে? রান্নাটা তো নষ্টই হবে, নষ্ট হবে না, একটা গন্ধ আসবে। তো যে এই নষ্ট ডাল দিয়ে রান্না করছে, তার এই ব্রেডের মধ্যে কিন্তু নষ্টামি আছে। আর ব্রেডটা যদি সে ডেভেলপ না হয়, তাহলে কিন্তু সে নষ্ট ডালটাই দিয়ে রান্না করবে। সেটাই বললাম যে ভালো হ্যান্ডসের হাতে পড়লে ওই জিনিসটা ভালোই হবে। এইখানে আপনাদের মতো স্মার্ট এডুকেটেড ডিরেক্টরদের এইখানেই ডিমান্ড, এইখানেই নাজনীন আপুদের দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন অত বড় হইনি ভাই, আমি এখনো শিখছি, শিখে শিখে একটু একটু করে সামনে এগোচ্ছি, একটু একটু করে আগাবেন, এবং আপনাদের দিয়ে আমরা নতুন শাকিব, আর অন্য হয়তো অন্য শাকিব খানকে দেখবো ইনশাআল্লাহ। উনি তো অন্যরকম হয়েই গেছেন, আকাশ ছোঁয়া। বা অন্য মেহজাবিনকে দেখবো, বা অন্য 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 কোনো শিল্পী আপনারা তৈরি করে দিবেন। আপনি হুমায়ুন স্যারের কথা বললেন, জি, হুমায়ুন স্যারের একটা বিষয় ছিল আমার কাছে খুব ভালো লাগছে, যে সে কিছু শিল্পী তৈরি করে দিয়ে গেছে। আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, চ্যানেল আই, হুমায়ুন স্যার আর চ্যানেল আই ইন্ডাস্ট্রিতে যে শিল্পী করে দিয়ে গেছে, এই শিল্পী দিয়েই আমরা এখনো চলতেছি। আমারও তাই মনে হয়। আমি চ্যানেলের হয়ে কিন্তু বলছি না, আমি আউটসাইডার হয়ে বলছি, আমারও তাই মনে হয়। ওরাই কিন্তু কাজ করছে। দেখেন, আমি সাগর ভাইকে একদিন জিজ্ঞেস করছিলাম, তখন আমি সাংবাদিকতা করি, তো সাগর ভাই লাক্স সুপারস্টারের একটা প্রেস কনফারেন্সে আমাদেরকে ডাকছিল। তো সাগর ভাই আমি তখন জিজ্ঞেস করছিলাম যে সাগর ভাই, নায়িকা তো বহুত দিলেন, এবার একটু নায়ক দেন, সবই তো মেয়েদের নিয়ে করতেছে, ছেলেদের নিয়ে কিছু করেন। এর পরের বছরে দেখলাম যে তারা ফেয়ার এন্ড হ্যান্ডসাম এরকম একটা কিছু, এবং কিছু ছেলেও তারা দেয়া স্টার্ট। কিন্তু মেয়েদেরকে যেভাবে গ্রুমিং করে নিয়ে এসে ইন্ডাস্ট্রিতে দিছে, ছেলেদেরকে কিন্তু চ্যানেল লাইক গ্রুমিং করে ওইভাবে নিয়ে এসে ইন্ডাস্ট্রিতে দিতে পারেনি। ওইখানে কিন্তু ফোকাসটা একটু কম, চ্যানেলে হিরো প্রডিউস করার ফোকাসটা একটু কম। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আপনারা যদি আসেন, আপনারা নতুন হিসেবে আপনিও একজন নতুনকে নিয়ে তো মুভ করবেন। জি, সুযোগ আমি নতুনদেরকে নিয়ে কাজ করছি বেশি। হ্যাঁ, সেই নতুনটা আপনার হাতে নতুন কিছু হয়ে তৈরি হবে। আমরা সেই নতুন একজন শিল্পী দেখবো, যেটা বলছিলাম যে হুমায়ুন স্যার শিল্পী তৈরি করে দিয়ে গেছেন, চ্যানেলাই শিল্পী তৈরি করে দিয়ে গেছে, সেগুলো নিয়ে সবাই কাজ করেছে। কিন্তু এরকম ফ্যাক্টরি আর পাচ্ছি না। সালাউদ্দিন আবদুল সাহেব কিছু শিল্পী তৈরি করে দিয়েছেন, জি, মোস্তফা সরোয়ার ফারুকী কিছু শিল্পী তৈরি করে দিয়েছেন। তারপরে বাট এই যে যারা শিল্পী তৈরি করে দেন বা দিতেন, এর পরে আর কেউ আসতেছে না বলতে আসলে কি জানেন, এখন তো অস্থির একটা টাইম যাচ্ছে, হয়তো সামনে কিছু আসবে, কবে আসবে সেটা আমরা তো অপটিমিস্টিক, আমরা আশাবাদী আসবে অবশ্যই,
সেই ইনশাআল্লাহ আসবে। আমরা ওই আশাতেই আছি, দেখি। আপু আপনার কাছে একটু হুমায়ুন স্যারের গল্পটা শুনতে চাই। ওনার সঙ্গে আপনার অনেক দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক সঙ্গ পেয়েছেন। জি, আমি সত্যি নিজেকে সৌভাগ্যবতী বলবো যে আমি হুমায়ুন আহমেদ স্যারের কাছাকাছি যেতে পেরেছি, খুবই কাছাকাছি। এবং স্যার যখন আমাদেরকে নিয়ে আড্ডা করতেন, তো উনি ওনার পাশে বসিয়ে সবাইকে নিজ হাতে খাওয়াতেন, এবং সে খুব ভালোবাসতেন সবাইকে খাওয়াতে। তো সবার খাওয়া উনি তারপর উনি খেতেন। উনি সবাইকে যেমন আদর করতেন, এবং বাচ্চাদেরকে নিয়ে যখন উনি বসতেন, বাচ্চাদেরকে উনি জাদু দেখাতেন। ওনার ম্যাজিক ছিল, একটা ম্যাজিক বক্স ছিল, ওই ম্যাজিক বক্সটা বের করে নিয়ে এসে তারপর সবাইকে জাদুটা দেখাতেন। এত ভালো লাগতো, বিশ্বাস করেন, আমরা ছেলে বুড়ো সবাই মিলে ওগুলো দেখতাম। তো সেই সময়টা তো আমি সত্যি খুব মিস করি, স্যারকে খুবই মিস করি। স্যার মরে যাওয়ার পর আমি এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে আসলে স্যার আমাদের মাঝে নেই। আমি সত্যি বিশ্বাস করতে পারি না, আমার খুব কষ্ট হয় যখন স্যারের কথা মনে হয় আমার বাবাই নাই, এরকম লাগে আমার কাছে। স্যারের পুরো সিনেমার শুটিং এর সময় স্পটে বা শুটিং লোকেশনে কি একবার বোধহয় আমি স্যারের একটা শুটিং স্পটে ছিলাম, সেটা হচ্ছে গিয়ে ধামরাইতে। আমাদের ওখানে একটা বাড়ি ছিল, সেই টাওয়ারে একটা ফিল্ম উনি করেছিলেন। সেই ফিল্মের নায়িকা ছিল শাবনূর ছিল। তো ওইখানে আমি কিছুক্ষণ সময় ওনার সঙ্গে ছিলাম, তখন দেখেছি স্যারেরও হিউজ আয়োজন। স্যার মানে প্রপার না হলে সে খুবই, এবং কাজের সময় সে এত বেশি সিরিয়াস থাকতো যে সামনে কি তার আপনজন নাকি তার পর, এগুলো সে দেখতো না। কাজের সময় নো কম্প্রোমাইজ। কেন হয়নি এটা কেন আসেনি, বাস কাজের সাথে তার কোনো কম্প্রোমাইজ ছিল না। সে কাজটা প্রপার ওয়েতে করতো, এবং কাজ শেষ হয়ে গেলে তখন সে হলো গিয়ে একটা একদম হোমলি একটা বাচ্চা। তখন সে একটা কি বলবো, আমাদের সেই প্রিয় হুমায়ুন আহমেদ স্যার, তখন তাকে আমরা পেতাম। কিন্তু কাজের সময় উনি বাবা, উনি যে কি ছিলেন, বিশ্বাস করেন, আমি আমার লাইফে আমি মনে হয় সারা বাকি জীবন যদি বেঁচে থাকি আমি এরকম আর দেখতে পাবো না। এরকম কোন পরিচালক মনে হয় না আর আসবে আমাদের, এরকম রাইটার আর আসবে আমাদের বাংলাদেশে, আমার মনে হয় না। হুমায়ুন স্যারকে আপনি কি কি রান্না করে খাওয়াইছেন? আমি হুমায়ুন স্যারকে সবকিছু রান্না করে খাইয়েছি আমার আগের বাসা। তো স্যার খেতে খুব পছন্দ করতেন, এবং তার খুব প্রিয় ছিল খাসির মাংস এবং মাথা খেতে পছন্দ করতেন স্যার। মাছের মাথা না খাসির মাথা? মাছের মাথা খেতে। আমি তো আসলে খাসির মাথা ওনাকে খাওয়াতে পারিনি, তবে খাসির মাংস উনি খুব পছন্দ করতেন। এই জেনারেশনের যারা করছে, আপনার কাছে কাদেরকে বেশি প্রমিনেন্ট মনে হয়? আমার কাছে সত্যি আমি যদি বলতে চাই, মানে এই জেনারেশনে যারা কাজ করছে, জোবান তো আছে, উনি তো আসলে এই জেনারেশন আরেকটু আগে ছিল, উনি তো কাজ করছেন, ওনার কথা আমি বাদ দিয়ে বলবো। আরশ খুব ভালো করছেন, আরশ, তারপর হচ্ছে গিয়ে প্রিয়ন্তী উর্বি, ওরা ভালো করছে। আরো কিছু নায়িকা আছে, ওরাও ভালো করছে, খারাপ করছে না আমার চোখে। আমি বলবো যাদেরকে নিয়ে আমি কাজ করছি মানে মোটামুটি ভাবে আমার কাছে ভালো লাগছে। আরশের অভিনয় তো বলবো যে খুবই ভালো, ও খুব ভালো রিপ্লাইটা দেয়, আমি যেটা চাই সেটা ও দিতে পারে। ও অল্প সময়ের মধ্যে ও অল্প সময়ে ওকে এমন একটা জায়গাতে দাঁড় করিয়ে ফেলেছে, বিশ্বাস করেন, এখন ওর ডিমান্ড আছে। এবার ঈদে আমার 7 পর্বের একটা ধারাবাহিক গেল, আর সিঙ্গেল 3টা ছিল। 7 পর্বের ধারাবাহিক নিয়ে কিছু বলেন আমাদের। 7 পর্বের ধারাবাহিকটা যখন করতে গেলাম, বিশ্বাস করেন, মোবাইলে তো করেছি, মোবাইলে সালমান শাহর বাড়িতেই করেছি আমি, স্বপ্নের ঠিকানাতে। বিশ্বাস করবেন না, এত গরম। তারপর যখন ঝুপ বৃষ্টি শুরু হলো, টানা 3 দিন অফ ছিল আমার। আমি 3 দিন আমার কোনো শুটিং হয়নি, আমি ইনডোরও কাজ করতে পারিনি, কারণ বৃষ্টির টুপটাপ শব্দতে আমার 3 দিন খুবই কষ্ট হয়েছে। সো ওই 3 দিনেরটা আর কি একটু কষ্ট, কি বলবো, প্রোডাকশনটা একটু স্লো হয়ে গেছিল। তো তারপরেও কষ্ট, তার 3 দিন পর থেকে আবার স্টার্ট করেছি। মানে ঝুম টানা 3 দিন মাঝখানে যে বৃষ্টিটা হলো, খুবই 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 কষ্ট হয়েছে। তারপরে ওইটা শেষ হয়ে যাওয়ার পরে গরমের মধ্যে তো কাজ, আপনারা তো জানেনই ভাই, নায়িকারা তো শর্ট দিয়ে তারা চলে যায়, কিন্তু আমাদের তো গরমের মধ্যে বসে থাকতে হয়, মশার কামড় খেতে হয়, খুবই কষ্ট। এই হলো আমার অবস্থা। প্রচুর মশা, হ্যাঁ, অনেক এত কষ্ট করেছি, বিশ্বাস করেন। তারপর যে মানে একটা গেছে, ইউটিউবে গেছে, আমার ভালোই রেসপন্সটা ভালোই পেলাম। তো এটাই হচ্ছে সার্থকতা। ইউটিউবে কোন চ্যানেলে গেছে ওটা? ইউটিউবে গেছে হলো 10 on 10। 10 on 10 ওটা আপনার চ্যানেল? জি, ওটা আমার চ্যানেল। আমি এই তথ্যটা আজকে জানলাম। আচ্ছা, 10 on 10 ওটা আমার চ্যানেল, ওটা হচ্ছে গিয়ে আমাদের কোম্পানির একটা চ্যানেল। ওটা হচ্ছে গিয়ে
আমার মেয়ে টেক ওভার করেছে, ও দেখে সবকিছুই, ওই করে। আপনার তো মেয়ের নাম না, আমার মেয়ের নাম হচ্ছে অথই, তাসনিম অথই। হাসান খান অথই। হ্যাঁ, অথই। অথই নামটা কি রেখেছে ফেরদৌস হাসান রানা? জি জি জি, ফেরদৌস হাসান রানা, উনি রেখেছেন। আপনি তো দেখছি সেটাও জানেন। রানা ভাইকে দিয়ে আমার ক্যারিয়ার শুরু, মানে রানা ভাইকে, রানা ভাইকে খুবই মিস করি, আমরা খুবই মিস করি রানা ভাইকে। রানা ভাইয়ের নাটকে প্রথম আমি অভিনয় করি, আমার বউ দারোগা নাটকের নাম, সেটি চ্যানেলেতে গিয়েছিল। তারিন, ফেরদৌস, আমি আর মৌনত একটা নিয়েছি। আমি কিন্তু রানা ভাইয়ের শুটিংও দেখেছি, উনি যতগুলি নাটকে, বেশ কয়েকটা শুটিং এ আমি ছিলাম। সো এইভাবেই দেখে 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 আর কি। আর মানুষ তো আসলে একদিনে বড় হয় না, সো ছোট ছোট থেকেই তো বড় হয়। তো আমিও, আমি আমার চলার পথটা ওই রকমই। আমি এই নাটক লেখা শিখেছি রানা ভাইয়ের স্ক্রিপ্ট পড়ে। আচ্ছা 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 আচ্ছা, ভালো, খুব ভালো। আপু অনেকক্ষণ আড্ডা দিলাম, হুম। আরো আড্ডা দিতে ইচ্ছে করছিল, কিন্তু আপনাকে আটকে রেখেছি, বুঝতে পারছি আপনি অনেক ব্যস্ত। আড্ডাটা শেষ করব, তবে শেষ করার আগে আপনার কাছ থেকে 2 লাইন গান না শুনে ছাড়ছি না। আপনার কাছ থেকে 2 লাইন গান শুনবো, এবং দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে পারেন বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, আমরা নতুনরা যারা আসছি, আমাদের নাটকটা আপনারা দেখেন, আমাদেরকে গ্রহণ করেন। আপনারা যদি আমাদের নাটক না দেখেন বা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আপনারা দেখলেই তো আমরা সাপোর্ট পাবো, তাহলে আমরা আরো ভালো ভালো কাজ করতে বা কাজে আরো উৎসাহ পাবো। সো বলবো বাংলা নাটক দেখেন, এখন তো ইউটিউবের যুগ, সো আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, প্লিজ দেখেন। এবং প্লিজ সাবস্ক্রাইব 10/10। মাঝখান থেকে আমি ধরছি গানটা। ওকে। হাই কেমনে ভুলিব সেদিন বলো, যেদিন তুমি পাশে ছিলে। ভুলিব কেমনে সে রাত বলো, যে রাতে তুমি গেছো চলে। আজ তারার আকাশে নিকো তারা, চাঁদে শুধু অন্ধকার। ভালোবাসার তান পুরাতে সূর্যে বাজে না। আজ মনের মাঝে রঙিন আশা, রঙে সাজে না। আজ মনের মাঝে রঙিন আশা, রঙে সাজে না। আমার ভালোবাসার তান পুরাতে সূর্যে বাজে না। এটা আমাদের সেই 90s এর গান। তো Yes. অবসকিউর না, এটা কি যেন ডিফারেন্ট আছে গান, আমার খুবই একটা ফেভারিট গান ছিল। তো ওইখান থেকে আমি একটুখানি করার সাহস করলাম। আমি যদি নেক্সট নাটক বানাই, আপনার জন্য একটা ক্যারেক্টার লিখবো এবং আপনাকে গান বলবো ক্যারেক্টারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি না করতে পারবেন না তখন। আমি আগে থেকে আপনাকে ডেট দিয়ে রাখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি বলেছেন, আমি তার থেকে অনেক অনেক অনার ফিল করছি। কারণ আমি রানা ভাইকে দেখছি, অপূর্ব দিয়ে অনেক গান গাওয়াইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি আমি খুবই অনার ফিল করছি। আপনি যদি আমাকে দিয়ে সত্যি একটা গান গাওয়াতে চান, আমি আরো সত্যি নিজেকে খুবই ধন্য মনে করব। ইনশাআল্লাহ আমার নেক্সট নাটকে আমি আপনাকে বলবো, নেক্সট নাটকে ইনশাআল্লাহ এই আয়োজনটা থাকবে। আমার গত থ্যাংক ইউ সো মাচ। আমার গত নাটকেও একটা গান ছিল, তখন যদি আপনার সাথে আমার পরিচয় থাকতো, তাহলে ওই গানটা আপনাকে দিয়েই গাওয়াইতাম। কোনো সমস্যা নাই, আমি নিশ্চয়ই আপনার এই তো এখন পেয়ে গেলাম, আমি অবশ্যই আপনার নাটকে গান করব। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার একদিন আবার আমরা। আমারও অনেক ভালো লেগেছে আপনার সাথে আড্ডা দিতে পেরে, এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো চ্যানেলে আপনার সাক্ষাৎকার দিলাম, এবং আপনি যে এভাবে আমার সাথে এত স্বতঃস্ফূর্তভাবে কথা বলবেন এবং আমাকে হেল্প করবেন কথা বলার জন্য, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।